বিজেপি বারবার অনুপ্রবেশ তত্ত্ব খাড়া করছে। বলছেন এই রাজ্যে এখনও এমন অনেক ভুয়ো ভোটার রয়েছে যারা অনুপ্রবেশকারী এবং মুসলমান রোহিঙ্গারা। এই মুহূর্তে দুই যুযুধান দলের মধ্যে একটাই তফাৎ, কে শরণার্থী আর কে অনুপ্রবেশকারী, কে কার রাজনৈতিক ইস্যু হিন্দুত্ব আর কার রাজনৈতিক ইস্যু বাঙালির আবেগ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি দুদিনের বোলপুর সফরে গিয়েছিলেন এবং গতকাল এই ভাষা আক্রমণের বিরুদ্ধে তিনি পদযাত্রাও করেছেন। সেখান থেকেও কিন্তু একযোগে তিনি কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং বঙ্গ বিজেপিকে আক্রমণ করেছেন। কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বিহারের থেকে যে তথ্য আমরা পাচ্ছি সেখানে একটা জিনিস খুব পরিষ্কার যে এই সংশোধন হওয়াটা কতটা জরুরি। প্রায় 7.5 কোটি ভোটারের মধ্যে তারা যখন এই সংশোধন করতে দেখা যাচ্ছে প্রায় 56 লাখ মতন ভুয়ো ভোটার বা ভোটার লিস্ট থেকে সেখানে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু মৃত ভোটার রয়েছে, তারা কিছু ভোটার মাইগ্রেন্ট হয়ে গেছে, কিছু ভোটারের নাম লিস্টে নেই তা সত্ত্বেও রয়েছে। কোথাও না কোথাও এই বিশেষ নিবিড় সংশোধনীর কাজ হয়তো আজ না হলেও কাল বাংলায় শুরু হবে। তখন কি দাঁড়াবে এ রাজ্যের পরিস্থিতি? কারণ প্রত্যেক দিনই আমরা দেখছি একে অপরের বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক তর্ক বিতর্ক বাকযুদ্ধ চলছে, সেটা বলা যেতেই পারে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটা অত্যন্ত তপ্ত হয়ে উঠতে পারে বাংলার রাজনীতি। তবে এর মধ্যেই যেটা খুব গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য, দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছিলেন ছবি সহ, যেখানে একজন মহিলা এবং একটি 1.5 বছরের শিশুর ছবি দিয়ে তিনি পোস্ট করে বলেছিলেন যে কীভাবে অমানবিক আচরণ করেছে দিল্লি পুলিশ, সেই বাচ্চাটিকে আঘাত করা হয়েছে, পুলিশ অনুপ্রবেশকারী হিসেবে তাদের ধরে নিয়ে গিয়েছে এবং ভয়ঙ্কর একটা অবস্থা তিনি একটা পোস্ট করেছিলেন। তার পাল্টা দিল্লি পুলিশ তৎক্ষণাৎ জবাব দিয়েছে যেটা পুরোটাই ভুয়ো। আর সেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি আজকে আবার আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালে সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই ভুয়ো খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাই তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হবে, প্রয়োজন পড়লে এফআইআরও হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানতে রাজি নন, কারণ তিনি বলছেন যে গোটা বিষয়টাই দিল্লি পুলিশ জোর করে তাদেরকে দিয়ে বলিয়ে নিয়েছে। এবং আজকে সুপ্রিম কোর্টে আরও একবার এসআইআর মামলা উঠেছিল, সেখানেও বেশ কিছু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা রেখেছেন যে যদি কোথাও মনে হয় যে নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হচ্ছেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে। অর্থাৎ কোথাও তাদের যদি মনে হয় যে গণহারে নাম বাদ দেওয়া হচ্ছে সংশোধনের নামে, তারা কিন্তু হস্তক্ষেপ করতে বাধ্য হবেন। এবং মামলাকারীদের বলেছেন আপনারা প্রমাণ নিয়ে আসুন এবং এফিডেভিট করুন, আমরা প্রয়োজনে গোটা বিষয়টি নজরে আনব। সুতরাং আমাদের এই মুহূর্তে আজকে আলোচনার টেবিলে একটাই সাবজেক্ট, এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আলোচনা শুরু করব, তার আগে আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার একদম ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজু, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা। তাপস, আপনাকেও স্বাগত। কংগ্রেসের মুখপাত্র রয়েছেন দীপিকা ঘোষ। দীপিকাদি, আপনাকেও স্বাগত। তো শুরুতেই আমি আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করব। যে দিল্লিতে শিশু নিগ্রহ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, যে গোটা খবরটাই নাকি ভুয়ো, এই ধরনের খবর পোস্ট করার পর সাধারণ মানুষ বা যারা এই রাজ্যে বাস করছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, যাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসাবে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তা সত্যি তো আশঙ্কিত যে কেন বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বারবার একযোগে তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছেন যে গোটা ঘটনাটাই হচ্ছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছেন, আক্রমণ করছেন। শুরুতেই আগে শুভেন্দু অধিকারী বক্তব্য দিয়ে শুনবো কি বলেছেন তিনি আজকের এই ঘটনা। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন, অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুজবের পরে
প্রমাণিত FI গুজব রটানোর মাস্টার মামা। FI আর রামপুরহাটের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছে। জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা, দ্য গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট। এত বড় মিথ্যাবাদী, ফ্রড, 420, চিটিংবাজ, ফেরেববাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারে, এটা বাংলা বাঙালির কাছে লজ্জা। এই স্পেশাল কমিউনিটি দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি, পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করবে। ইতিমধ্যেই অবশ্যই বিকেলবেলায় কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সাইবার ক্রাইমে গিয়ে অভিযোগও দায়ের করেছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর জন্য অভিযোগ দায়ের করেছেন। এবার দিল্লি পুলিশের কাজ, আদৌ তারা এফআইআর করেন কি করেন না সেটা দেখার বিষয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও মানতে নারাজ যে বিষয়টি ভুয়ো। তার কাছে সঠিক তথ্য ছিল, সেই জন্যই তিনি এই পোস্ট করেছেন। তিনি বলছেন যে জোর করে তাদেরকে এই কথা বলানো হয়েছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ওদের থ্রেট করা হবে। আমরা চাইবো ফিরে আসুক, কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। চলবে এই আলোচনায়, এই তরজা চলতে থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সত্যি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, সত্যি সেটা অমানবিক, সেটা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কিন্তু দিল্লি পুলিশ যখনই গোটা বিষয়টাকে বলছে যে এটা ভুয়ো, এরকম কোনো ঘটনা ঘটেনি, 1 বছরের শিশুর প্রতি কোনো নির্যাতন হয়নি, এবং তারা সিসিটিভি ফুটেজ দিয়েও দেখেছে যে তার মা এবং বাচ্চাদের নিয়ে তারা পার্কে গিয়েছিল, সেখানে তারা হারিয়ে গিয়েছিল, তারপরে ঘটনা ঘটে। কিন্তু এ ধরনের খবর ছড়ানোর পর সত্যি তো শোরগোল পড়ে। কিন্তু আমার কাছে প্রথম প্রশ্ন, রাজবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কয়েকদিন আগেও এই ভুয়ো খবর ছড়ানো নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছেন যে কঠোর ব্যবস্থা না হোক যারা এই ধরনের ভুয়ো খবর ছড়ায়, আজকে মুখ্যমন্ত্রী যদি সত্যি এই পোস্টটা ভুয়ো হয় এবং তদন্ত হয়, দিল্লি পুলিশ সত্যি তদন্ত করে বা সাইবার ক্রাইমে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাহলে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোথাও না কোথাও তো গোটা বিষয়টা দেখে ভালো করে জেনে তারপরেই তো এই ধরনের পোস্ট করা উচিত। কারণ এটা তো, এই ধরনের পোস্ট তো জনসাধারণের মধ্যে একটা অন্য ইম্প্যাক্ট তৈরি করে। তিনি তো এই রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী, তার তো ভাবা উচিত ছিল। দেখুন, মুখ্যমন্ত্রী স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে এই কথাটা বলেছেন। পরবর্তীকালে শুভেন্দুবাবুরা সেখানে পুলিশ দিয়ে তাদেরকে থানায় তুলে নিয়ে গিয়ে ডিটেন করে কিভাবে তার বয়ান বদলেছে সেটা শুভেন্দুবাবুরা জানেন। সেই পরিবার যখন কলকাতায় ফিরে আসবে তখন তাদের সাথে কথা বললে নিশ্চয়ই সেটা দুধ কা দুধ আর পানি কা পানি হবে। না, পরিবার তো স্বীকার করেছে যে এরকম কোনো ঘটনা হয়নি। না, সেটা কেন বলেছে, কোনো রাজনৈতিক নেতা তাকে শিখিয়ে দিয়েছিল, সেই কারণে তিনি এই ধরনের অভিযোগ করেছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছে। একটা ঘটনাকে জোর করে চাপা দিয়ে, পুলিশ দিয়ে বলিয়ে দিয়ে সমস্ত ঘটনাকে চাপা দেওয়া যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। হরিয়ানাতে বাঙালির ওপরে অত্যাচার হয়েছে, অস্বীকার করা যায় না, প্রমাণিত। গুজরাটে হয়েছে, প্রমাণিত। অন্তত 800-900 করে বাঙালিদেরকে এক এক সঙ্গে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। মহারাষ্ট্রে হয়েছে, প্রমাণিত। মধ্যপ্রদেশ হয়েছে, প্রমাণিত। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যায়, তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী আছে তথ্য আপনার কাছে আছে? কোনো অনুপ্রবেশকারীর গল্প নেই। ভারতীয়দের বেছে বেছে বাংলাদেশে পাচার করা হয়েছে। না ডিপোর্ট, না ঘুষ। ওই আপনার এখন নতুন একটা নাম দিয়েছে কি, যে ওই পুশব্যাকটা যদিও বর্ডারে হয়, বর্ডারে পরে সেই পুশব্যাক থাকে না। ডিপোর্ট করারও একটা প্রসেস আছে, ফরেনার ট্রাইব্যুনাল অ্যাক্টে মামলা করে তাকে প্রমাণিত করে তারপরে ডিপোর্ট করতে হয়। কিন্তু ডাইরেক্ট মহারাষ্ট্রের পুলিশ নিয়ে বাংলাদেশ বর্ডারে ছেড়ে দিচ্ছে। এটা কোথাকার আইন, কোন দেশের পুলিশ কিভাবে করছে, এটা তারাই জানে। এই একটা ঘটনাকে দিয়ে জোর করে তার পরিবারকে দিয়ে বলিয়ে সমস্ত বাঙালির ওপর দিয়ে যে অত্যাচার হচ্ছে সেটাকে ঢাকা দেওয়া যায় না। আজকের ডেটেও কোনো না কোনো জায়গায় বাঙালির উপর অত্যাচার হচ্ছে। আপনাদেরই একজন নেতা পার্থপ্রতিম রায় একটা পোস্ট করেছিল, সেটাও ভুয়ো কয়েকদিন আগে। না, সে তো আমরা তো দেখেছি যে আমাদের বিগত যিনি আগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,
তিনি ফেক পোস্ট করেছিলেন ওই মুর্শিদাবাদে ঘটনা নিয়ে, পরবর্তীকালে জানাজানি হতে সেই পোস্ট ডিলিট করে দিয়েছে। ফেক পোস্ট, ফেক ভিডিও আর ফেক এই জিনিসগুলো চালাতে বিজেপি অভ্যস্ত, বিজেপি মাস্টার। কারণ কোনো সিনেমার চরিত্র ভিডিও, সিনেমার ভিডিওটাকেও এই রাজ্যের ঘটনা বলে তারা চালিয়ে দেয়। অর্থাৎ তাদের মতো ফেক পোস্ট আর ফেক খবরের মাস্টার আর সারা দুনিয়ায় একটাও নেই। এটা করতে অভ্যস্ত একমাত্র তারা। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একজন বাঙালির আন্দোলনকারী এই মুহূর্তে একজন মুখ, যিনি একমাত্র বাঙালির হয়ে লড়াই করছেন। তিনি তার অভিযোগের ভিত্তিতে কথা বলেছেন, পোস্ট করেছেন, কিন্তু সেই পরবর্তীকালে যখন কোনো ভুয়ো প্রমাণিত নয়, ভুয়ো কেন প্রমাণিত হবে? তার পরিবার যদি বলে সেটা সাইবারে মামলা হলে পারেই বোঝা যাবে যে কোনটা আসল কোনটা নকল। এগুলো করতে বিজেপি অভ্যস্ত। একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত বাঙালির উপর অত্যাচার হচ্ছে, এটা ঢাকা দেওয়া যায় না। এরা বারবার বাঙালিকে, বাংলার ভারতের মুসলমানদেরকে রোহিঙ্গা প্রমাণিত করে, রোহিঙ্গা বানিয়ে, রোহিঙ্গা প্রমাণিত করে তারা এই দেশ থেকে তাড়াতে চায়। যদিও এই ভারতবর্ষের রোহিঙ্গা সংখ্যা 22,500 অফিসিয়ালি নোট করে 2024 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্র সরকার জানিয়েছে যে এই ভারতবর্ষে রোহিঙ্গার সংখ্যা 22,500। কিন্তু জানি না এই 22,500 রোহিঙ্গা সারা ভারতবর্ষে, এই 22,500 রোহিঙ্গাই নাকি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসছে। কোন ক্যালকুলেশন, কোন বিচার? আসলে কি? আসলে ভারতের মুসলমানদেরকে রোহিঙ্গা দাগ দিয়ে, রোহিঙ্গা বানিয়ে তারা ভারতবর্ষ থেকে তারা বিতাড়িত করতে চায়। এরা হচ্ছে মুসলিম বিরোধী। আর বিজেপিকে যারা ভোট দেবে, বিজেপির যারা ভোটার, তারা হলো শরণার্থী। আর যারা বিজেপিকে ভোট দেবে না তারা হলো অনুপ্রবেশকারী। এটা হচ্ছে বিজেপির বিচার, বিজেপির চিন্তাধারা। অবভিয়াসলি আজকে এই প্রশ্নটা অবশ্যই শরণার্থী আর অনুপ্রবেশকারীর মধ্যে। আমার পরের প্রশ্ন তন্ময়দা কাছে। তন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছেন, সেটা ভুয়ো কি ভুয়ো নয় সেই বিতর্ক থেকেও বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা বিষয়টা, অর্থাৎ এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বাঙালিদের ওপর যে হেনস্থা হচ্ছে তার প্রতিবাদ তিনি করছেন। এবং তার সঙ্গে যদি ভবিষ্যতে কিছুদিন পরেই যদি এই বাংলায় এসআইআর হয়, তাহলে কিন্তু তার আগে থেকেও তিনি একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখছেন বুথ লেভেল অফিসারদের, কেন তারা ট্রেনিংয়ে গেছেন, কেন তাদেরকে জানানো হচ্ছে, তারা স্টেট গভর্নমেন্টের কর্মী। ফলে এটাও তো কোথাও মনে হয় যে এটা নির্বাচন কমিশনের যে রুল আছে বা নিয়ম আছে সেটাকেও তিনি তোয়াক্কা করছেন না। তাহলে তিনি কি কেন্দ্রের মানে সরকারের পাশাপাশি এই যে একটা অটোনোমাস বডি নির্বাচন কমিশন, তাদের সংবিধানটাকেও তিনি মানবেন না? আর তার প্রতিবাদ তো অবশ্যই থাকবে, কিন্তু কোথাও তো দেশের নিয়ম কানুন সংবিধান মেনে চলা উচিত। তন্ময়দা। রাজু মাঝখানে কথা বলো না। আচ্ছা, আমি একটা করে আসি। এই যে ভুয়ো ভিডিও কথা বলছেন, যে দেখুন একজন মুখ্যমন্ত্রী ভুয়ো ভিডিও প্রকাশ করছেন, এবং শুধু তাই নয়, যাদেরকে নিয়ে করা হয়েছে তারা পরে স্বীকার করছে, বলছে আমাদেরকে তৃণমূলের নেতারা এসে এইটা বলে করিয়েছে। আচ্ছা, সেইটা হচ্ছে কে বলছে? এখন দিল্লি পুলিশ এটা বলছে, এবং তার সাপোর্টে তারা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে যে যেগুলো বলা হয়েছে সেগুলো সব মিথ্যে। এবার সেখানে হচ্ছে আমাদের সাংসদ সৌমেন্দু অধিকারী গিয়ে একটা কমপ্লেনও করেছেন। এবার যদি তার ক্ষমতা থাকে, তিনি যদি এতটাই সাহস হয়, তিনি যদি এতটাই তার হচ্ছে নিশ্চিত হন যে ওটা হচ্ছে সত্যি ভিডিও, যান গিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে কেস করুন, দিল্লি পুলিশের বিরুদ্ধে আপনি কমপ্লেন করুন, কারণ আপনাকে তো বলছে। তাতে তো হচ্ছে একজন মুখ্যমন্ত্রী এরকম কথা বলছে, আপনার তো মাথায় যদি লজ্জা না থাকে, আমাদের লজ্জা আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে, লজ্জা আমাদেরও হচ্ছে। তাহলে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি গিয়ে হচ্ছে কমপ্লেন করুন যে কেন আমার সম্বন্ধে এরকম বলা হচ্ছে। সেই ক্ষমতা আছে কি? সেই ক্ষমতা নেই। আর শুধু সেটা আপনি বললেন যে এইটা কিন্তু মনে রাখবেন, এটা তৃণমূল চেষ্টা করছে একের পর এক এই সমস্ত ভিডিও তৈরি করে মানুষকে জিনিসটা গুলিয়ে দিতে। আপনি পার্থপ্রতিম রায়ের কথা বললেন, এই দুদিন আগে ভিডিও তিনি ছেড়েছেন, সেটাও ভুয়ো প্রমাণ হয়েছে এবং নিজে সেটা স্বীকার করে নিয়েছেন। আজকে মহারাষ্ট্রে একটা পরকীয়ার ব্যাপারে একজনকে খুন করেছে, সেটাও তারা চালাচ্ছে এই বাঙালি করে। আমি আপনাকে বলে দিলাম যে এখানে কোনো বাঙালি বলে বাংলা ভাষার সাথে কোনো সম্পর্ক নেই, কারোকে কোনো হেনস্থা করা হচ্ছে না। প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে আমরা বাংলাদেশি শনাক্ত করব, বাংলাদেশি ফেরত পাঠাবো। এইটা তারা করার চেষ্টা করছে। আপনি জানেন দুদিন আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী কি বলেছেন। আজকে একই সুরে কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয়, এরকম রাজ্য যেমন কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু,
সেখানকারও একই সুরে তারা কথাবার্তা বলছেন। আপনি আমাদের মুখ্যমন্ত্রীকে একবারে বলতে শুনেছেন যে আমিও চাই পশ্চিমবঙ্গে সমস্ত বাংলাদেশি শনাক্ত করব এবং বর্ডার ক্রস করাবো? তার মুখে সেই কথা শুনবেন না। উল্টে তিনি কি বলছেন যে অন্য অন্য রাজ্যে যারা আছেন পরিযায়ী শ্রমিক তারা এখানে চলে আসুন, যদি কারোর বাড়ি না থাকে তাদেরকে ক্যাম্পে রাখবো। আচ্ছা, পরিযায়ী শ্রমিক কে হয়? যে যারা হচ্ছে এখানে থাকে, এখানে বসবাস করে, তারা কাজের খোঁজে অন্য রাজ্যে গিয়েছি, ঠিক। তো তাদের বাড়িতে এখানে থাকবে। তাহলে বাড়ি নেই কাদের? ওই রোহিঙ্গাদের, ওই বাংলাদেশি হচ্ছে অনুপ্রবেশকারীদের। কারণ তারা এখানে ঢুকেছে, তাদেরকে একটা ক্যাম্পে রেখে দিয়েছিল, রেখে দিয়ে সমস্ত ডকুমেন্ট তৈরি করে কিন্তু দিয়েছিল। সংখ্যাটা নিয়ে তো প্রশ্ন আছে তন্ময় দা। তারা অন্য রাজ্যে চলে গেছে। কিন্তু সংখ্যাটা নিয়ে তো প্রশ্ন আছে, যেটা আপনাদের দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে সংখ্যা যে দেখুন, 1 কোটি রোহিঙ্গা মুসলমান 1 কোটি রোহিঙ্গা কেউ বলেনি। আমি আপনাকে আবার হ্যাঁ, বলে শুভেন্দুবাবু দিচ্ছি। বলেছেন, আমি শুভেন্দুবাবু আবার- বলেছেন। শুনুন, উনি বিভিন্ন সময়ে বলেছেন। আমি আবার আপনাকে বলে দিচ্ছি, কথাটা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী। এখানে যেন কেউ গুলিয়ে না ফেলে যে কে হচ্ছে শরণার্থী। সিএএ আইনে, দেশের আইন পার্লামেন্টে পাস হয়েছে, সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে ধর্মীয় রিপিরনের কারণে যারা চলে আসবে এবং তাদের হিন্দু- citizenship দেবে, হিন্দু- দিয়েওছে। হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান, তারা সবাই হচ্ছে শরণার্থী বলে বিবেচিত হবে। দেখ, সুতরাং এটা হচ্ছে সিএএ আইনে আছে এবং সেই কোথাও আইনে নেই, আইন এসব বাজে মোতাবেক কথা। বাজকে কথা বলো না। এসব সেই বাজে কথা, আইন মিথ্যা কথা মোতাবেক বলছেন আপনি। তুমি সব আইন জানো না। হ্যাঁ। সেই আইন মোতাবেক এখনই class করে বহুজন অলরেডি সিএএ এর আরে এইসব বাজে সার্টিফিকেট কথা বল। 185 জন পেয়েছে, 185 জন সিএ আন্ডারে আরে এইসব বাজে citizenship পেয়েছে। ফেক নিউজ এবং আরো পাবে সবাই। এগুলো আচ্ছা, ফেক। এটা বলে আজকে দিলাম। আসছে। তো এইবার হচ্ছে দেখুন তাহলে কি হচ্ছে। আজকে উনি বলছেন অন্য রাজ্য থেকে এখানে ফিরে আসতে এবং তাদের জন্য ক্যাম্প করবে, পরিষ্কার হচ্ছে সেখানে হচ্ছে আছে। মানে আপনি বলছেন শুধু যে তাই এই নয়, রাজ্যে- শুধু এই তাই রাজ্যে নয়, যারা শুধু অনুপ্রবেশকারী- কিভাবে ক্ষতি করছে রাজ্যের মানুষের চিন্তা করে দেখুন সুপ্রিয়। আজকে উনি বলছেন তাদের কর্মসূচিতে চাকরি দেবেন, আজকে উনি বলছেন তাদের বিনা পয়সায় রেশন দেবেন, স্বাস্থ্যসাথী দেবেন, লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। আচ্ছা, অনুপ্রবেশকারীদের নিয়ে আপনার এত ভালোবাসা কিসে? আজকে হচ্ছে মনে বেশ। রাখবেন, বাংলাদেশে যখন রোহিঙ্গা এসে ঢুকেছিল, বাংলাদেশ তাদের থেকে তাড়িয়েছে এবং তারা এই দিকে এসছে, কারণ রোহিঙ্গা তারা কত? জানে রোহিঙ্গা কত আছে? বুঝলাম। রোহিঙ্গা কত আছে? বিরোধী দলনেতা- বেশ, তন্ময় দা, হয়ে গেছে। সেইটা হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাজগুলো চলে নিয়ে নেবে বেশ, তারা। আমরা নিয়ে বুঝতে পেরেছি নিচ্ছে। আপনার আরো নেবে। বক্তব্য খুব স্পষ্ট, কিন্তু আজকে এটাও খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যেন হুঁশিয়ারি দিয়েছে যে একটিও নাম যেন বাদ না যায়, আর পাল্টা শুভেন্দুবাবুও বক্তব্য রেখেছেন যে এ রাজ্যেও এসআইআর হলে নাম বাদ যাবে। কি বলেছেন একবার দুজনের বক্তব্য শুনে নেব, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারোর নাম কাটা যাবে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি শুনে রাখুন, তোমার সময় অনেকক্ষণ বলি নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। কেষ্টমণ্ডলকে নিয়ে যতই চিৎকার করুন, নাম কাটতে দেব না, এদের নাম থাকতে দেব না। আপনাকে পরিষ্কার বলছি, বিজেপি আমরা, উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল। আমরা বিটিম সিটিম নই। এই করে আপনি ভোটে জিতেছেন, মানুষ আপনাকে ভোট দেয়নি। 11 সালে দিয়েছিল, তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি। ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও, সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। তাপসদা,
আপনি নিশ্চয়ই বক্তব্যগুলো শুনছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য বা বিরোধী দলের বক্তব্য, কিন্তু আসল প্রশ্ন থেকে আমরা কোথাও বোধহয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সত্যি এ রাজ্যে অনুপ্রবেশকারী কতজন আছে, সংখ্যা কত, এবং তাদের মধ্যে কতজন এই ভোটার লিস্টে আছেন, তার যে তথ্য, সম্পূর্ণ তথ্য, সেটা আদৌ কি রাজ্য সরকারের কাছে আছে, বা নির্বাচন কমিশনের কাছে আছে, বা বিরোধী দল হিসাবে অন্য কোনো দলের কাছে আছে? কারণ একটু যদি মনে করেন 2003 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিল পার্লামেন্টে যে এখানে প্রায় 1 কোটির কাছে। তো আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অস্মিতাকে সামনে রেখে বলছেন যে না, বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই। তাহলে কোনটা ঠিক? তাহলে বিরোধী দল হিসাবে বিজেপি যেটা সামনে তুলে আনছে সেটা ঠিক, না মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা বলছেন সেটা ঠিক? আপনাদের দল কীভাবে দেখছে গোটা বিষয়টা? না, এটা তো পরিষ্কার যে বিজেপি এবং তৃণমূল দুটো দলই নির্বাচনকে সামনে রেখে এইটা করার চেষ্টা করছে। হঠাৎ এমন এমন একটা ইস্যু আনা হচ্ছে যে ইস্যুগুলো জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন ভোটার লিস্টে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মৃত ভোটারদের নাম সেখান থেকে বাদ দিতে হবে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একদম পরিষ্কার, বলুন। মৃত ভোটার, যে তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য হচ্ছে এই রাজ্যে। আমি তাপসদা আপনাকে থামাচ্ছি, আপনার 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 ভিডিওটা ঘুরে গেছে, রোটেট করতে হবে, অটো রোটেট করতে হবে। এবার ঠিক আছে, বলুন বলুন বলুন। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ভোটার লিস্টের সংশোধন প্রয়োজন। সংশোধন মানে এই নয় যে একবারে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিতে হবে। কারণ যে ভোটার লিস্টের উপরে দাঁড়িয়ে 2024-এ নির্বাচন হচ্ছে, তার আগে নির্বাচন হয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্টে যে ভুয়ো ভোট, প্রথম কাজ মৃত ভোটার। এখনো হাজার হাজার মৃত ভোটার আছে, সেই মৃত ভোটারগুলো নাম হচ্ছে বাদ দিতে হবে ভোটার লিস্ট থেকে। আর সেইটা না করে যেটা করা হচ্ছে, যেটা হইচই করা শুরু হয়েছে, যে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশ কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশদের আটকানোর দায়িত্বটা বিএসএফ এর এবং রাজ্য সরকারের। এর আগের দিনও বলেছি যে মূল যে ইস্যুগুলোতে সরকারের ব্যর্থতা আছে, কেন্দ্র এবং রাজ্য সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের ইস্যুগুলোকে সামনে এনে রুটি শাকার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। আজকে বাংলা ভাষীরা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। প্রথম কথা, কেন প্রতিদিন, আমি আগের দিনও বলেছিলাম, হাওড়া স্টেশনে যদি দুপুর থেকে দাঁড়ানো হয় রাত পর্যন্ত, যেটা দক্ষিণ ভারতে আরেকবার আপনাকে থামাবো। তাপসদা, আপনার আবার রোটেট হয়ে গেছে আপনার ডিভাইসটা, অটো রোটেট করে। হ্যাঁ, ঠিক আছে, এবারে ঠিক আছে না? ঠিক নেই বোধহয়। ভিডিও বন্ধ হয়ে গেছে আপনার। আচ্ছা, আমি ফিরছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তাপসদা কিছু বলছিলেন, আমরা একটা বিজ্ঞাপন নিয়েছিলাম। তাপসদা বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি তৃণমূল দুটো রাজনৈতিক দল সচেতন ভাবে চেষ্টা চালাচ্ছে। এখন এটা তো ঠিকই যে এই সমস্যা, যে নির্বাচনের সময় বা প্রত্যেক বছর একটা রুটিন অনুযায়ী ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধন হয়। ভোটার তালিকা সংশোধন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রেখে করতে হবে, বিহারে হোক আর পশ্চিম বাংলায় হোক। আমরা দেখছি দিনের পর দিন ভোটার তালিকায় লক্ষ লক্ষ মৃত ভোটার থেকে যাচ্ছে। আর এই মৃত ভোটারের লিস্ট, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মৃত ভোটারদের যে ভোটার কার্ডটা কালেকশন করে ভোট লুট করবার জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি নিজের হাতে ধরেছি অনেক জায়গায় গোছা গোছা মৃত ভোটারদের কার্ড নিয়ে তৃণমূল একটা সময় তারা গিয়ে সেখানে ভোট লুট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভারতবর্ষের যারা নাগরিক, নাগরিকত্বের প্রমাণ দেবে তাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে। যাদের নাম ওঠেনি, আজকে সুপ্রিম কোর্টও বলছে তাদেরকে ব্যাপকভাবে নাম অন্তর্ভুক্ত করানোর কথা বলা হচ্ছে। আর বাকি যে ঘটনা ঘটছে, কি রোহিঙ্গা, বিরোধী দলনেতা কিছুদিন ধরে অদ্ভুত ধরনের দুটো শব্দ ব্যবহার করছে। একটা হচ্ছে সনাতন হিন্দু, সনাতন হিন্দু, সনাতন হিন্দু। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই কথাটা তার মাথাতেই নেই। আর বলছেন রোহিঙ্গার ইতিহাস জানেন? রোহিঙ্গা মুসলমান থাকবে না। আরে রোহিঙ্গাদের মধ্যে হিন্দুও আছে। রোহিঙ্গা কত? উনি 1,20,00,000 রোহিঙ্গা আছে বলছে, একটা থাকবে না। পশ্চিম বাংলাতেই নাকি 1,20,00,000 রোহিঙ্গা আছে। আরে গোটা পৃথিবীর হিসেব দেখা যাচ্ছে 16 থেকে 20 লাখের মধ্যে রোহিঙ্গারা আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনুপ্রবেশের প্রশ্নে এটা আমরা পরিষ্কার বলতে চাই, এটা ব্যর্থতা হচ্ছে শুধু কি
বর্ডার বাংলাদেশ, নেপাল বর্ডার নেই, চায়না বর্ডার নেই, তো সেগুলো নিয়ে তো কোনো প্রশ্ন হচ্ছে না। বিহারের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় 1700 কিলোমিটারের কাছাকাছি নেপাল বর্ডার আছে, আমাদের বাংলাদেশ বর্ডার কয়েক হাজার কিলোমিটার আছে। তো বর্ডারে যদি অনুপ্রবেশের এটার দেখার দায়িত্ব রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিএসএফ দুটোকে সমন্বয় দরকার। সমন্বয় না হলে অনুপ্রবেশ আটকানো যাবে না। আর তারপরে আসি যে বাংলা ভাষী শ্রমিকরা, মাইগ্রেন্ট লেবার যাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন রাজ্যে তারা আক্রান্ত হচ্ছে। বাংলা কথা বলার জন্য হচ্ছে না, এই কথাটা বলা যাবে না, হচ্ছে। এবারে মুখ্যমন্ত্রী কি ভিডিও পোস্ট করছেন এটা নিয়ে কেন এত চর্চা হচ্ছে আমি জানি না। কারণ মেটার যা রুল হচ্ছে, দরকার নেই দিল্লির থানায় কোনো অধিকারীকে গিয়ে কমপ্লেন করবার। শুধু মেটাতে যদি ওই এক্স হ্যান্ডেলে অভিযোগ করা হয় এটা ফেক ভিডিও, প্রমাণ সহ যদি দেওয়া যায়, মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল ব্লক হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল যে কোনো নেতা, যে কোনো মন্ত্রী যদি ফেক ভিডিও পোস্ট করে তাহলে তার সেটা ব্লক হয়ে যাবে। তো সেখানে না, সেটা কমপ্লেন না হলে হবে না, তার আগে কমপ্লেন হতে হবে। হ্যাঁ, কমপ্লেন করতে হবে, প্রমাণ সহ কমপ্লেন করতে হবে, এবং সাইবার ক্রাইমের যে রুল আছে সেখানে আমরা কমপ্লেন করতে পারি, পুলিশ তার সেই বিভাগে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু বিভিন্ন রাজ্যে আমার বাংলাভাষী শ্রমিকরা যখন আক্রান্ত হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী বা সরকার কি ভূমিকা পালন করছে? কেন এখান থেকে একটা প্রতিনিধি দল, কোন সরকার এই রাজ্যের মন্ত্রিসভার প্রতিনিধি মন্ডল যদি সর্বদলীয় ডেলিগেশন একটা পাঠানো হয় এমএলএ মন্ত্রী নেতাদের নিয়ে, কারা কথা বলবে না? কেন ওড়িশা পাঠানো হচ্ছে না, কেন গুজরাট পাঠানো হচ্ছে না, কেন তামিলনাড়ু কর্ণাটক পাঠানো হচ্ছে না, কেন উত্তরপ্রদেশ পাঠানো হচ্ছে না? যে আমাদের এরা প্রমাণপত্র নিয়ে যারা কাজ কেরালাতে আপনাদের করছে, সরকার আছে, সেখানেও তো অনুপ্রবেশ নিয়ে কেরালা সরকার কাজ করছে। যদি কোথাও হয়ে থাকে তাহলে সেখানে আমাদের সরকারের প্রতিনিধি দল যাক, কথা বলুক, সেই সরকারের সঙ্গে বাইলেটারাল ডিসকাশন করুক। বেশ, তা না হলে এখানে বলা হচ্ছে আমি এখানে থাকার ব্যবস্থা করে দেবো, কাজের ব্যবস্থা। আরে কাজের ব্যবস্থা যদি আপনি করতেন, আজকে এত বছর পশ্চিম বাংলায় সমস্ত ক্ষেত্রে নিয়োগ বন্ধ, কলকারখানা নেই, নিয়োগ বন্ধ হয়ে গেছে, কি করবে? কলেজে পড়তে পড়তে, ইউনিভার্সিটিতে পড়তে পড়তে সবাই ট্রেন ধরছে বিভিন্ন স্টেটে চলে যাওয়ার জন্য। তাদেরকে কেন চলে যেতে হচ্ছে? যেতে বাধ্য করা হচ্ছে সরকারের অপদার্থতার বেশ জন্য। বেশ বেশ না, আমাদের পরিযায়ী রাজ্যে শ্রমিকদের এই সমস্যা সেটা তারা চলে সমস্যা এর আগেও আমরা আলোচনা করেছি যে এখানে কর্ম নেই, তাদেরকে যেতে হচ্ছে ভিন্ন কাজের জন্য। কাজ করে, জরির কাজ করে। আমাদের বিভিন্ন জেলা থেকে কিছু শ্রমিক এরা বহু কাল ধরে অন্যান্য রাজ্যে যায়, তারা সোনার কারিগররা যায়, জরির কারিগর যারা তারা যায়। কিন্তু এখন যেভাবে যাচ্ছে সমস্ত কাজে, আপনি অন্যান্য রাজ্যের হোটেলে দেখবেন যান, বাংলা অন্যান্য জায়গায় যা কিছু কাজ হচ্ছে দেখবেন যান, সেখানে বাংলার বাচ্চা বাচ্চা ছেলেরা যারা কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে তাহলে কর্মসংস্থান নেই বাংলা, সেই জন্য যেতে হচ্ছে। কিন্তু এখন এই ভোটার কার্ডে, ভোটার লিস্টে সংশোধন নিয়ে এখন তো এই নামগুলো নিয়ে বারবার বিতর্ক। যারা অ্যাকচুয়াল এখানকার সিটিজেন, যারা এখানকার বাঙালি, যারা ভোটার, তাদের নাম আদৌ বাদ যাবে না অনুপ্রবেশকারী যারা ওপার বাংলা থেকে এখানে মাইগ্রেট করে এসছেন এবং যারা তাদের নাম, ভুয়ো আধার কার্ড, ভুয়ো সার্টিফিকেট করে ভোটার লিস্টে নাম তুলেছেন, তাদের নামই তো বাদ যাবে। এটা তো খুব পরিষ্কার, কিন্তু এটা একটা অন্য রাজনৈতিক রং লেগে যাচ্ছে, রাজনৈতিক রং লেগে যাচ্ছে। সুপ্রিয়দা তুমি যেটা বললে মুখ্যমন্ত্রীর অবস্থান, তিনি সংসদে 2004 সালে তখন একরকম, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী একরকম ভূমিকা পালন করছেন, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে সবার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সকলের কাছে আছে, আমি আর ওর ব্যাখ্যা দিতে চাইছি না। আর আজকে তিনি একরকম অবস্থান নিচ্ছেন। এই মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে একটা অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারেন না। যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন তখন উনি সিবিআই তীব্র বিরোধী ছিলেন, সিবিআই চাইতেন, বিরোধী ছিলেন না, কথায় কথায় সিবিআই চাইতেন। আজকে সিবিআই নাম শুনলেই উনি চলে গেছেন। বেশ বেশ বেশ, আমি আসবো তারপর লিপিকা দির কাছে যাবো। লিপিকা দি, যখন বিরোধী দলনেত্রী তখন একটা যদি কলকাতার রাস্তায় কিছু অ্যাক্সিডেন্ট হতো সেটার জন্য উনি সিবিআই চাইতেন। বেশ 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 বেশ, আসবো পরে প্রশ্নে আসবো আপনার কাছে। লিপিকা দি, এই রাজ্যে এই মুহূর্তে যে নিবিড় বিশেষ সংশোধন শুরু হয়নি, তার আগেই বাঙালির অস্মিতা আর এই অনুপ্রবেশকারী এই যে রাজনৈতিক তরজা চলছে, সেখান থেকে খুব পরিষ্কার যে কিভাবে আগামী দিন 2026-এর ভোটে কোন ইস্যুতে রাজনীতি হবে এবং কোন ইস্যুতে ভোট হবে। কিন্তু আপনার দল সর্বভারতীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে বিহার এসআইআর নিয়েও যেভাবে আপনারা প্রতিবাদ করছেন, ঠিক উদাহরণ তুলছেন আপনারা, কখনো দিল্লি, মহারাষ্ট্র ভোটার লিস্টে ম্যানিপুলেশন হয়েছে, এটা নিয়েও আপনারা বারবার বলেছেন এবং কর্ণাটকের কথাও বলছেন। সত্যি বোধহয় মনে হচ্ছে যে এসআইআর নিয়ে যদি আপনাদের এই প্রতিবাদ থাকে সর্বভারতীয় স্তরে, কিন্তু বাংলার ক্ষেত্রে আপনাদের অবস্থান কি?
বাংলাতেও আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, দেখেছেন এ রাজ্যে অনুপ্রবেশকারী একটা বড় সমস্যা, এবং রোহিঙ্গা মুসলিমদের কথা যেটা বারবার বলা হচ্ছে সেটাও তো একটা চিহ্নিতকরণ দরকার, না হলে যারা ন্যায্য ভোটার তাদের ক্ষেত্রেও তো নির্বাচন কমিশন আসল কাজটা তাদের করতে হবে। সুতরাং এই এসআইআর নিয়ে আপনাদের কি বক্তব্য, অন্তত পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে? পশ্চিমবঙ্গে তো প্রথমেই বাঙালি অস্মিতা করে বিজেপি হাতে তুলে দিল, তৃণমূলের হাতে এই মুহূর্তে সমস্ত ইস্যু থেকে চোখ ঘুরিয়ে নিয়ে প্লেটে খাবার তুলে দেওয়ার মতো করে তুলে দিল। মমতা ব্যানার্জি করবে, মমতা ব্যানার্জি একজন নেত্রী, তিনি আন্দোলন লগ্নে তার জন্ম, তিনি এটা নিয়ে আন্দোলন করবেন, এটাই তো স্বাভাবিক। এটা তো বিজেপি তুলে দিল হাতে। তার মানে কি মনে হয় আরএসএস চায় না এখান থেকে, এখানে অন্য কোনো কিছু হোক সেটা চায় না? মা দুর্গা কি সাধে বলেছেন? আর আইটি সেলের কথা বলছে, ওই ফেক ভিডিও, বিজেপির মতো ফেক ভিডিও আর কেউ বানাতে জানে? কংগ্রেস নিয়ে কম ফেক ভিডিও বানিয়েছে? আমরা এমন দেখেছি যে জওহরলাল নেহরু এবং জিন্নাকে দুই ভাই বানিয়ে দিয়েছে, এরকমও বিজেপির আইটি সেলের আমরা ফেক ভিডিও দেখেছি। আচ্ছা, আর একটা কথা হলো, হিমন্ত বিশ্ব শর্মা তাহলে এই কথা বললেন কেন? যদি সবটাই না তাদের বাঙালি নিয়ে, কোনো বাঙালি অস্মিতা নিয়ে তাদের কোনো রকম ইয়ে নেই, বাঙালিদের শুধুমাত্র অনুপ্রবেশকারীদের নিয়ে ভাবছে, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা কেন বললো যে কথ্য ভাষা বাংলা হলেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? ওইটা আগে উইথড্র করতে বলুন। যে সমস্ত বিজেপি লিডাররা, মুখ্যমন্ত্রীরা, নেতারা বলছেন তাদের আগে উইথড্র করতে বলুন। আর এত অনুপ্রবেশ নিয়ে এত চিন্তা, বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা রয়েছে, স্বরাষ্ট্র দপ্তর কার হাতে? যদি এতই চিন্তা থাকে, তাহলে পেহেলগাঁওতে কি করে ঢুকে গেল? তাহলে কি করে এইভাবে সন্ত্রাসবাদীরা দেশে ঢুকে যাচ্ছে? আপনাদের যদি এত চিন্তা থাকে, আপনারা তো অনুপ্রবেশ নিয়ে এত কাজ করতে চাইছেন যে সমস্ত যারা বাইরের থেকে এসছো তাদেরকে ফেরত পাঠাবো, তাহলে কি করে দেশের মধ্যে এইভাবে ঢুকে যায়? কিন্তু দিতে হবে, আপনাদের উত্তর কিন্তু দিতে হবে। মুখ ঘুরিয়ে রাখলে চলবে না, মুখ বন্ধ করে, প্রধানমন্ত্রী মুখ বন্ধ করে রাখলে চলবে না। সেই জন্য এই যে অনুপ্রবেশ আর শরণার্থী আপনারা যে করছেন, একটা নয় ফেক ভিডিও, কিন্তু এত যে নিউজ পেপারে আসছে, চ্যানেলগুলোতে আমরা বসছি কথা বলতে, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, হরিয়ানাতে দেখাচ্ছে, আসামে দেখাচ্ছে, উড়িষ্যায় দেখাচ্ছে, দিল্লিতে দেখাচ্ছে, সব ফেক ভিডিও হতে পারে? একটা নয় ধরে নিলাম আমরা, আপনাদের কথা মেনে নিয়ে ফেক ভিডিও, তাহলে এই যে এত ঘটনা ঘটছে এগুলো সব ফেক ভিডিও। যে দিন হাটার একটি ছেলে, সেই ছেলেটা বলছে তার পরিবার, তার 50 বছর ধরে তারা ওখানে বাস করছে, তাকে কি করে আসাম থেকে এনআরসির কাগজ ধরালো? আজকে একটা আমরা অনুপ্রবেশকারী একটি ছেলেকে দেখলাম সাতক্ষীরাতে পাঠিয়ে দেওয়া হলো, এবং সে বলছে আমার ওপার বাংলায় কেউ আত্মীয় স্বজন। মানে আপনি বলছেন যে যেভাবে আপনার কাছে না, লিপিকাদি যেটা বলার চেষ্টা করছেন, লিপিকাদি যেটা বলার চেষ্টা করছে যে অনুপ্রবেশকারী, আপনার না, আপনি যেটা বলার চেষ্টা করছেন লিপিকাদি, আমি বলছি আপনি সারা দেশে করুন, আপনি হরিয়ানার ভিডিও বলছেন, পার্শ্বপ্রতিমরা এটা পোস্ট করেছে, ওটা উনি নিজে স্বীকার করেছেন ফেক ভিডিও। আপনি কি বলছেন? আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আমার হাতে সময় কম, আমরা একটু অন্য সাবজেক্টে ঢুকবো। আজ এই পেহেলগাঁও প্রসঙ্গ, সীমান্ত রক্ষার প্রসঙ্গ নিয়ে, যখন এই পেহেলগাঁওয়ের ঘটনায় 22শে এপ্রিল, আমি আসবো, আমি এই ইস্যুতে আসবো, অবশ্যই আসবো। ঘুরে ফিরে তো সেই একই ইস্যু, যে সীমান্ত রক্ষী বাহিনী কেন ইন্টেলিজেন্স ফেল করলো, জঙ্গিরা ঢুকে পড়লো কেন, এতদিন ধরে জঙ্গিরা অধরা কেন, এই কেন্দ্রীয় সরকার ঠিকভাবে করতে পারলো না, এর উত্তর তো আজকে পার্লামেন্টে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং কংগ্রেসকেই কিন্তু একহাত নিয়েছেন যে কংগ্রেস সবার সমর্থন পেয়েছি, কিন্তু আমি কংগ্রেসের সমর্থন পাইনি। ফলে কোথাও না কোথাও আজকে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে পার্লামেন্টে আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যটার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, যেখানে এতদিন ধরে, অর্থাৎ এই 97 দিন, আজকে 98 দিন, 22শে এপ্রিলের পর যে জঙ্গিদের নিকেশ করা হয়েছে, গতকাল আমরা দেখেছি যে সেই খবর এসছে, এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সে কথা বলেছেন যে কিভাবে তিনি বলেছেন যে 2 জন নয় 3 জন, অর্থাৎ পেহেলগাঁও হত্যাকাণ্ডের জন্য 3 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এবং ঘুরে ফিরে যে
আমাদের দেশের সেনাবাহিনীর সাফল্য, গোটা দেশের সাফল্য, কিন্তু তা সত্ত্বেও সবার সমর্থন পেয়েছি, কিন্তু কংগ্রেসের সমর্থন পাইনি। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুনুন। दुनिया का समर्थन तो मिला, दुनिया के देशों का समर्थन मिला, माननीय है, लेकिन ये दुर्भाग्य है कि मेरे देश के वीरों के पराक्रम को कांग्रेस का समर्थन नहीं। पहलगाम के निर्दोष लोगों की हत्या में भी वो अपनी राजनीति तराशते थे। अपनी स्वार्थी राजनीति के लिए मुझ पर निशाना साध रहे थे। স্বরাষ্ট্রমন্ত্রীও বক্তব্য রেখেছেন কিভাবে জঙ্গিদের ধরা হলো, তাদের কাছে কিভাবে ইন্টেলিজেন্স এসেছিল। কিন্তু আজকে পার্লামেন্টে যেমন প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য রেখেছেন, রাহুল গান্ধী বক্তব্য রেখেছেন, তারা কিন্তু সরাসরি সেই কেন্দ্রীয় সরকারকেই আক্রমণ করেছেন। অর্থাৎ কিভাবে পেহেলগাঁওতে জঙ্গিরা ঢুকে পড়েছেন, কোথায় ছিল নিরাপত্তা, এই প্রশ্ন বারবার করেছেন। এবং আরও একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল যে কেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার ঘোষণা করেছেন, মোদির সঙ্গে তার কি কোথাও কথা হয়েছে? আজকে যদি সেটা ঠিক হয়, যদি ঠিক না হয়, তাহলে কিন্তু কোথাও না কোথাও মোদিকে সংসদে এসে জবাব দিতে হবে যে ট্রাম্প মিথ্যাবাদী। ধন্যবাদ। দেখুন, যে আমি একদমই অবাক নই যে কংগ্রেস কি বলছে, কারণ কংগ্রেস সবসময় জানবেন তারা পাকিস্তানের পক্ষে, তারা পাকিস্তানের হয়ে কথা বলে। আপনাদের মনে থাকবে যখন হচ্ছে সিন্ধু নদীর চুক্তি বাতিল করা হয়েছিল, কংগ্রেসের অনেকের মুখ চোখ দিয়ে যেন জল পড়ছিল। এ কি জল বন্ধ হয়ে গেল? বিরাট কষ্ট। আজকে ওই জলটা যখন টিটি যখন সই করা হয়েছিল, সেটা কংগ্রেস সরকারই করেছিল এবং 80% জল তাদেরকে দিয়ে দিয়েছে। আজকে আপনি দেখুন মুম্বাইয়ের টেররিস্ট অ্যাটাক, আজকে মুম্বাইয়ে যখন সন্ত্রাসবাদীরা যখন এসে ওই রকম প্রায় 200 জনকে মেরে চলে গেল, মারলো, কোনো কিছু হয়েছিল দেখতে পেয়েছেন? আজকে সেনাবাহিনীর পরে যারা কর্তারা রিটায়ারমেন্টের পর অবসর নেওয়ার পরে তারা বলেছেন আমরা রেডি ছিলাম, আমাদের কাছে সেই নির্দেশটা আসেনি। তখন কারা ছিল সরকারে? ওই ছিল কংগ্রেস সরকার। আজকে পেহেলগামে হওয়ার পরে প্রথম থেকে 3 দিনের মধ্যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে পুরো দিয়ে দিয়েছেন যে আপনারা যখন মনে করবেন আপনাদের টাইমে আপনাদের প্রিপারেশন অনুযায়ী আপনারা অ্যাটাক করবেন, কিন্তু আমরা যোগ্য জবাব দেবো, এমন জবাব দেবো যেন মনে রাখে। আজকে পাকিস্তান জানে এখন যে পাকিস্তানের কোনো অংশ সন্ত্রাসবাদীদের জন্য সেফ নয়। সেখানে এমন যেমন মেনল্যান্ড পাকিস্তানটা তারা মনে করত, এমনকি আফগানিস্তানের বর্ডারের কাছে তারা মনে করতো যে এখানে কিছু পৌঁছতে পারবে না, সেখানেও আমরা হিট করেছি, সেইটা দিয়ে দিয়েছি। আর আজকে ওই মুম্বাই কেন পরপর জঙ্গি কার্যকলাপে যারা গিয়েছিল ওই জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছি আর জঙ্গিদের মেরে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে নতুন ভারত। পাকিস্তান চোখ তুলে তাকাতে পারবে না, কথা বলতে পারবে না, কথা কি তাকাতে পারবে না ভারতের দিকে। এটা সেই ভারত। আজকে কংগ্রেস, আপনার ব্যাখ্যা, আজকে কংগ্রেস পিওকে জন্ম দিয়েছে, অস্বীকার করতে পারে। সে কথা বলেছেন আজকে সংসদে ভাষণ দেওয়ার সময়। আজকে তার জন্য কাশ্মীরে অশান্ত হয়েছে, সেই স্বাধীনতার পর থেকে চলছে। বেশ, আমি লিপিকাদের কাছে জানতে চাইছি, আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, আপনাদের যে উত্তর পাওয়ার সেগুলোকে আপনারা পেয়েছেন না এখনো আপনাদের মনে প্রশ্ন আছে? প্রথমত তো সংসদে বক্তব্য দিতেই এতদিন সময় নিলেন, সেটা একটা প্রথম। আপনারা অনেক কিছু করেছেন পাকিস্তানের জন্য, যেই জন্য সোফিয়া কুরেশি যখন গেল ওখানে তার সম্পর্কেও 4টে বাজে কথা বলতে আপনাদের আটকায়নি। সেই জন্য আপনারা আর কথা বলবেন না,
আর সব থেকে বড় কথা, সেনাবাহিনীকে যদি আপনারা সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে আপনারা তো সেনাবাহিনীকে সম্মানই দেন না। সেনাবাহিনী আপনার কথা বলে কি হবে? যদি সম্পূর্ণ ভারতের সেনাবাহিনীকে আপনারা বিশ্বাস করেন না। আমাকে বলতে দিন, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল না হয়নি? ধর্মদা বলতেন, সবাইকে বলতে দিন, যারা সময় নেই, সেনাবাহিনীকে সময় নেই। বিশ্বাস করেন না, সেনাবাহিনীকে সন্দেহ করেন, বেশ, মানে সেনাবাহিনী আপনারা সন্তুষ্ট নন আজকে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য বা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে আপনারা দিলে সেনাবাহিনী সন্তুষ্ট নিশ্চয়ই এত তাড়াতাড়ি হাত গুটিয়ে নিত না। আর সব থেকে বড় কথা, ট্রাম্পকে কি কারণে আমার দেশের প্রধানমন্ত্রী কে বলেছে ট্রাম্পকে? আপনি কি ট্রাম্পের দেশে থাকেন নাকি? আপনি কি ট্রাম্পের দেশে থাকেন নাকি? প্রধানমন্ত্রীর কথা শুনুন, প্রধানমন্ত্রীর কথা শুনুন। নাড়া বেঁধে ট্রাম্পের কথা বিশ্বাস করছেন? ট্রাম্প থাকেন নাকি? আপনি কি আমেরিকান? বেশ 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 আপনি কি আমেরিকান? বেশ বেশ তৃণমূলে বেশ দীপিকা দি বেশ বেশ সময় নেই আমার কাছে, সময় নেই। রাজুবাবু আপনাদের দল দীপিকা দি বেশ বেশ আরে আশ্বাসন দিয়ে দিয়েছে, বেশ 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 আশ্বাসন দিয়ে দিয়েছে চায় নাকি? বাংলাদেশ মনে নেই? বাকিদেরকে সময় নেই, আমাদের সময় নেই, সময় নেই। এখানে বেশ 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 বিজেপি মানেই পাকিস্তান যোগ, বিজেপি মানে পাকিস্তান যোগ বারবার প্রমাণিত হয়েছে। বিজেপি মানে পাকিস্তান যোগ বলছি মানে বিজেপি এটা মানে কি করে সম্ভব? পাকিস্তান যোগ, কারণ বলছি জম্মু কাশ্মীরের আইটি সেলের যিনি প্রেসিডেন্ট, তিনি জম্মু কাশ্মীরের বিজেপির আপনারা আইটি বলুন সেলের যে প্রেসিডেন্ট উত্তর গ্রেপ্তার। বারবার চাইছিলেন কেন বলছি, এই জঙ্গিদের দাঁড়ান না, ধরা এরা- যাচ্ছে এরা না, এত আজকে তো নিকেশ করে পাকিস্তানের ফেলেছে। প্রতি অ্যাটাক কেন করবে না এদের- জানুন? এদের বাগদাদে- কল্যাণ আরে, ব্যানার্জি, আপনার রাজু, সময় না। রাজু, তুমি বলো। বাগদাতে বিজেপির নেতা কল্যাণ ব্যানার্জি পাকিস্তানের স্বাধীনতার পতাকা পরে লাগিয়ে একজন গ্রেপ্তার। সাংসদ বাগদাতে যে বিজেপি নেতা পার্লামেন্টে এই দাঁড়িয়ে প্রসঙ্গে বলছে, কথা বলে লাভ নেই। গ্রেপ্তার। আমার মনে হয় প্রসঙ্গটা ফাঁস হবে না। 97 দিন। সুপ্রিয়, দাঁড়ান। হ্যাঁ কল্যাণ ব্যানার্জি আরে, হয়েছে পার্লামেন্টে কল্যাণ দাঁড়িয়ে বলছে ব্যানার্জি, পাকিস্তান শাসিত আরে বাবা, আজাদ হয়েছে, কাশ্মীর। অবশ্যই গতকাল ভাবতে বলেছেন পারেন? হবে না তো। পাক ভাবতে অধিকৃত পারেন না, কাশ্মীরকে আরে, পাজা- আপনি বলবেন নাকি? পাক অধিকৃত আজকে কাশ্মীরকে বলেছেন স্বাধীনতার পর আজাদ থেকে কাশ্মীর। পার্লামেন্টে কোনো সাংসদ আপনাদের এরকম সঙ্গে কথা ছেড়ে বলতে দিতে পারেনি। আচ্ছা, আরে, বেশ, জঙ্গি যত আটকাতে বিরোধী পারে না, কথা কথা বলুন, বলেন বলুন, কেন? সময় নেই, চট করে। পেহেলগাঁওতে এত জঙ্গি ঢুকলো কিভাবে? পেহেলগাঁওতে সেই আজকে জঙ্গি এরা অ্যাটাক ভোট করার পরে ব্যাংক আর মারার পরে জনগণের ধর্মদা বলছে বলছেন, আজাদ কাশ্মীর। পেহেলগাঁও পাকিস্তানের আরে, ভাষায় কথা মুখে বলছে। বেশ, বলে না, বলতে দিন। মুখে সব সেলিব্রেট মুখ না করে মুখ গলায় আসে না। গামছা দিয়ে মানুষের কাছে ক্ষমা চান। পেহেলগাঁওতে জঙ্গিরা ঢুকে 26 জন মানে জঙ্গিকে আপনারা মেরে এখনো দিল। সন্তুষ্ট না? মেরে দেওয়ার পরে এখনো দাঁড়ান, দাঁড়ান, মেরে দেওয়ার পরে সুপ্রিয়তা, মেরে দেওয়ার পরে আশ্চর্য এটা যে সেখানে দাচি গ্রামের জঙ্গলে 97 দিন ধরে এই জঙ্গলে ভারতের মাটিতে 97 দিন, আরে 97 দিন ধরে ভারতে ছিল। কি করছিল? ইন্টেলিজেন্স ব্যুরো কি করছিল? আইবি কি করছিল? কেন্দ্র বেশ, ফোর্স কি করছিল? তাপসদা। মোদি সরকার কি করছিল? বেশ। 97 দিন তাপসদা। ভারতের মাটিতে আজকে- ওই জঙ্গিরা লুকিয়ে ছিল। এরা আরে সব দাঁড়ান না, আমাকে জানতো। বলতে বলছি, আপনারা কেন বলছেন? আপনারা কেন বলছেন? আরে বিজেপি তৃণমূল চুপ করুন একটু, আপনারা কেন বলছেন? সময় নেই, চট করে নরেন্দ্র মোদী সুকৌশলে যে কথাটা এড়িয়ে গেছে, পাহেলগাঁও ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দল বলেছে সন্ত্রাসবাদী দমনের ক্ষেত্রে আমরা সরকারের সঙ্গে আছি। আরে আপনারা পাকিস্তানের কথা বলছেন। আরে বাজে কথা বলবেন না। আপনারা বলেছেন যে পাকিস্তানের যে ওই জঙ্গি ঘাঁটি ছিল তার প্রমাণ কি আছে? আজকে আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করেননি। আপনি চুপ করুন, আজকে আপনি চুপ করুন, আপনারা আমাদের বলুন। বলতে দিন, সময় নেই, না, না, সময় বলবেন উনি, নেই। ওনার কথা বলবেন। আজকে আপনারা প্রশ্ন করেছেন পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি গুড়ানো হয়েছে তার প্রমাণ কি আছে? আরে সোফিয়া কুরেশিকে বলছে বাংলাদেশ, সোফিয়া কুরেশিকে বলছেন আপনি পাকিস্তানের বোন, সোফিয়া কুরেশিকে বলছেন পাকিস্তানের লোকেশন আপনি বলতে। আপনারা ডোনাল্ড ট্রাম্প দেশদ্রোহী। কে? ডোনাল্ড ট্রাম্প কে? ডোনাল্ড ট্রাম্প আপনি সেটাই বলুন। আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলছেন সেটা বলুন। এই যে আসল কথা থেকে বেরিয়ে যাবেন, কেন ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার ঘোষণা করলো? চায়নার প্রেসিডেন্ট বেশ, বলতে আপনারা বলবেন। বেশ, আমার সেনা প্রধানমন্ত্রী বলছেন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা কেন বলেছে। ঢুকলো? আপনি কেন রিপোর্ট দিতে পারেনি? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। দপ্তর কেন রিপোর্ট দিতে পারেনি? আমি বলছি বেশ, বলছি শেষ কেন করতে হবে, রাজনাথ শেষ সিং এর করতে দপ্তর হবে। রিপোর্ট দিতে শেষ করতে পারেনি? হবে। কি আজকে করে এতগুলো সেনা মারা গেল? আরে আপনারা আজকে দেশদ্রোহী, প্রধানমন্ত্রী আপনারা দেশ জিতে স্পষ্ট গেছে। ভাষায় জানিয়েছেন আপনারা কোনো দেশদ্রোহী, মুম্বাই হাইকোর্ট কোনো বলেছে। বিদেশি Who is Donald Trump? দেশপ্রেম বলে কিছু নেই Between আপনাদের। India and মুম্বাই Pakistan? হাইকোর্ট বলেছে। ভারত মুম্বাই পাকিস্তানের হাইকোর্টের যুদ্ধের ডিভিশন মাধ্যমে বেঞ্চ বলেছে। কেন বললো না? আপনারা প্যালেস্টাইনের দিতে কথা পারবে। বলুন। বেশ। আপনারা প্যালেস্টাইনের দেশদ্রোহী কথা একটা বলুন। মিথ্যা প্রচার করছেন, আচ্ছা, ব্যর্থতা ঢাকতে হবে। কি করে ভাষণে সন্ত্রাসবাদীরা ঢুকলো কেন এখনো পর্যন্ত রিপোর্ট দিতে শেষ পারে? করতে হবে, শেষ করতে হবে। কারো কথা শোনা যাচ্ছে না, কারো কথা শোনা যাচ্ছে না। বেশ, শেষ করতে হবে, শেষ করতে হবে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট ভাষায় বলেছেন, হয়তো তিনি ডোনাল্ড ট্রাম্প নিয়ে কোনো বক্তব্য রাখেনি, কিন্তু তিনি বলেছেন যে কোনো বিদেশি শক্তি বা কোনো বিদেশির দেশের কোনো বক্তব্য আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, তাদের কোনো বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের কোনো মিল ছিল না। আমরা কোনো আমরা আমরা বললেন না
ভারত তার সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকার, ভারতের সেনা, ভারতের সেনা বেশ 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 বক্তব্য খুব পরিষ্কার। আজকে বাদল অধিবেশনে 16 ঘন্টা ধরে এই বক্তব্য আলোচনা হয়েছে, জবাব দেওয়া হয়েছে। অপোনেন্ট বলেছেন, বিরোধী দলরা বলেছেন, সরকার পক্ষ বলেছেন, সেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন। এরপরে যদি কোনো সন্দেহ থাকে তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা হবে। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা নিয়ে আলোচনা চলছিল যে এতদিন কেন এই জঙ্গিরা অধরা ছিল, এখন আজকে পরিষ্কার হলো 3 জন জঙ্গি নিকেশ হয়েছে। এখন হয়তো একজনের জঙ্গি বেঁচে আছেন, তার সার্চ অপারেশন চলছেন, অপারেশন মহাদেব চলছেন, এখনো অপারেশন সিন্দুরও চলছে, অপারেশন সিন্দুর চলছে। আমরাও আশা করব যে পেহেলগাঁওর এই হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের নির্মম শাস্তি ভারতের সেনা যেভাবে দিয়েছেন, আগামী দিন পাকিস্তানের কাছে এটাই হচ্ছে মূল জবাব। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।